আন্তঃক্যাডারদের বিরুদ্ধে জনপ্রশাসনে উত্তাপ, পাল্টাপাল্টি কর্মসূচিতে উপেক্ষিত সরকারি আচরণবিধি সংকট নিরসনে আলোচনায় জোর দেওয়ার পরামর্শ। নতুন কর্মসংস্থানে বিনিয়োগে হতাশার বার্তা, 2 বছরের ব্যবধানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে অর্ধেকে, দেশের অর্থনীতি চাপে পড়ার শঙ্কা, বিশেষ নজর দেওয়ার। ভোরের সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। আন্তঃক্যাডার দ্বন্দ্বে উত্তাপ বেড়েছে জনপ্রশাসনে, পাল্টাপাল্টি কর্মসূচিতে উপেক্ষিত সরকারি আচরণবিধিও। বিশ্লেষকরা মনে করেন নিজেদের দাবি জানাতে নিয়ম মাফিক পথে হাঁটতে হবে সরকারি কর্মচারীদের। নতুন কঠোর ব্যবস্থা নেয়ার পথ খোলা রয়েছে সরকারের সামনে। বিশ্লেষকরা অনেকেই মনে করেন সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগী হওয়া উচিত সরকারের নীতি নির্ধারকদের। এছাড়া পদোন্নতি, সুযোগ সুবিধা আর মর্যাদার ক্ষেত্রে বৈষম্য কমাতে পারলে আগামীতে জনপ্রশাসনও হবে গতিশীল ও জনবান্ধব। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। সরকারি চাকরিতে দীর্ঘদিন সুপ্ত থাকা আন্তঃক্যাডার দ্বন্দ্ব এখন রূপ নিয়েছে প্রকাশ্য বিরোধে। পাল্টাপাল্টি দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে নামছেন জনপ্রশাসনের কর্মকর্তারা। নজিরবিহীন পরিস্থিতির মধ্যে জারি হয় সরকারের কঠোর বার্তা। এমন অবস্থায় কর্মসূচি কিংবা বক্তব্য বিবৃতিতে আগের তুলনায় কিছুটা নমনীয় বটে, তবে নিজেদের দাবি থেকে সরে আসেনি কোনো পক্ষই। মূলত উপসচিব পদে পদোন্নতি সংক্রান্ত ইস্যুতে প্রশাসন ক্যাডারের সঙ্গে বিরোধ বাধে বাকি ক্যাডারগুলোর কর্মকর্তাদের। বিশ্লেষকরা মনে করেন প্রতিবেদন তৈরির আগেই জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য কিছু সুপারিশ সামনে আসায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। তাদের কিছু বক্তব্যের কারণে এই অবস্থাটার সৃষ্টি হয়েছে। রিপোর্ট দেওয়ার আগে এতটা খোলাখুলিভাবে কথা বলাটা ঠিক হয় নাই। কিন্তু জনপ্রশাসনকে স্বাভাবিক ছন্দে ফেরাতে এই সময়ে করণীয় কি? বিশ্লেষকরা মনে করেন সরকারের কঠোর হওয়ার সুযোগ আছে, তবে প্রাথমিক অবস্থায় জোর দিতে হবে আলোচনার উপর। সংস্কার কমিশনকে একটু সময় দেওয়া উচিত, তারা তাদের মতো করে এই রিকমেন্ডেশনগুলো করুক এবং সরকার সেটা বিবেচনা করে সবার সঙ্গে অন্য যে স্টেক হোল্ডার আছেন এই 26 টাকার স্টেক হোল্ডারের সঙ্গে নিয়ে আলোচনা করুক, দেন একটা রেজাল্ট আসবে। সেই সময় পর্যন্ত সব পক্ষকে একটু রিস্ট্রেইন থাকতে হবে। এখন তারা অনেকটা শোভনীয় পর্যায়ে আসছে। আমার মনে হয় আস্তে আস্তে এটা আরও নমনীয় হয়ে যাবে। আর যদি শেষ পর্যন্ত না হয় তখন তো সরকারকে কঠোর অবস্থান নিতেই হবে। সরকারের আর কোনো উপায় থাকবে না, কারণ আগে তো জনস্বার্থ। আর জনপ্রশাসনে আন্তঃবিরোধ দ্বন্দ্বের স্থায়ী সমাধান কি? সমস্ত ক্যাডারের সুযোগ সুবিধা যদি সেম করা যায়, একই রকম কাছাকাছি করা যায়, একই রকম করা যায়, তাহলে একটা চেঞ্জ আসবে। তো যদি সবাইকে আপনি সমান সুযোগ সুবিধা দেন, তাতে কি দাঁড়াবে? তখন হচ্ছে এই এক ক্যাডারের উপর আরেক ক্যাডারের যে কন্ট্রোলটা, ডমিনেশনটা, এই ডমিনেন্স তখন থাকবে না। পদোন্নতির বঞ্চনা যদি কোনো ক্যাডারেই না থাকে তাহলে কিন্তু এই যে আন্তঃক্যাডার বৈষম্য এবং ক্যাডার বিরোধ, এইটা কিন্তু আপনা থেকে কমে আসবে। বিশেষজ্ঞরা বলছেন গতিশীল ও জনবান্ধব জনপ্রশাসনের জন্য প্রয়োজন রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তাদের পদোন্নতি আর যথাযথ জায়গায় পদায়ন। আমার মনে হয়। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। পৌষের শেষে শীতের দাপট, ঘন কুয়াশা আর হিম বাতাসে বিপাকে খেটে খাওয়া মানুষ। চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস। আর্থসামাজিক স্থিতিশীলতার জন্য প্রয়োজন নতুন কাজের যোগান, দরকার বিনিয়োগের গতি বাড়ানো, কিন্তু সেখানেই পড়েছে ভাটা। বাংলাদেশ ব্যাংকের তথ্য, 2 বছরের ব্যবধানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে অর্ধেকে। আগ্রহ হারাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরাও। এ অবস্থা চললে ব্যবসায়ীদের সংখ্যা, কঠিন চাপে পড়বে দেশের অর্থনীতি। পরিস্থিতি সামাল দিতে কাজের সুযোগ বাড়াতে স্থানীয় সরকারের বিশেষ উদ্যোগের পাশাপাশি বিদেশে কর্মী পাঠানোর উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমাদের দৈনন্দিন জীবন এখন অনেক কঠিন পর্যায়ে চলে গেছে, অনেক কষ্ট, আয় বলতে কিছু নেই। মানুষের তো ইনকাম কম, অনেক কষ্ট হয়। অনেক ওষুধের দাম বাড়ছে, তো কষ্ট হইলে কি করবে ভাই, খাইতে তো। উচ্চ মূল্যস্ফীতির বাজারে দৈনন্দিন ব্যয় বৃদ্ধির চাপ সামাল দিতে সাধারণ মানুষ যখন খুঁজছেন নতুন কর্মসংস্থান ও আয়ের সুযোগ, তখন হতাশার বার্তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।
কর্মসংস্থান তৈরিতে যে বিনিয়োগ দরকার সেই অর্থলগ্নি যে ক্রমেই কমছে তার স্পষ্ট প্রমাণ কেন্দ্রীয় ব্যাংকের দেয়া বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির পরিসংখ্যান। হালনাগাদ তথ্য বলছে 2022 সালের নভেম্বর মাসে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি প্রায় 14% কাছাকাছি থাকলেও 2023 সালের নভেম্বরে তা নেমে আসে 9.9%। এরপর একদিকে সুদহার বৃদ্ধি, অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা, সব মিলিয়ে গেল নভেম্বরে 7.66% নেমেছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। ব্যবসায়ীরা বলছেন বেসরকারি খাতে ঋণ প্রবাহ এভাবে কমতে থাকলে সার্বিকভাবে চাপে পড়বে দেশের অর্থনীতি। ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি কিন্তু এরকম ক্যান্সারে আক্রান্ত, এখন বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত আছে। ব্যাংকিং সমস্যার বর্তমানে যে সংকটগুলি আছে এগুলি যদি সমাধান হয়, গ্যাস বিদ্যুতের সংকটের যদি সমাধান হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, জিরো টলারেন্সে যদি সরকার নিয়ে আসতে পারে, তাহলে হয়তো তখন বিনিয়োগের চিন্তা আসবে। ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সংকট কিছুটা হলে কাটিয়ে উঠবে। শুধু দেশি উদ্যোক্তারাই যে বিনিয়োগ কমিয়েছেন তেমনটা নয়, মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশিরাও। বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য 2023 সালের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল জুনে যেখানে $42.70 কোটি সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে দেশে, সেখানে 2024 সালের দ্বিতীয় প্রান্তিকে এসেছে $29.97 কোটি, অর্থাৎ বছর ব্যবধানে কমেছে প্রায় 30%। এ অবস্থায় কর্মসংস্থান সৃষ্টিতে সরকারকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। একদিকে হলো সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসংস্থানমূলক ব্যয় বাড়ানো আমার শহরের বাইরে, আরেকটা হলো যে আমার প্রবাসী আয় মানে কর্মসংস্থান বাড়ানোর জন্য আপনি এটার উপরে দিবেন। আধা শহর হিসেবে, আধা গ্রাম হিসেবে যেগুলি এখন বেড়ে উঠেছে, সেগুলির ভিতরে যোগাযোগ ব্যবস্থা যদি আরও শক্তিশালী হয়, তাহলে যে আয়টা আমরা গ্রামে নিতে পারতাম, যে ব্যয়টা আমরা শহরে করি, সেইটার সাথে একটা সামঞ্জস্য হলে একটা হয়। বিনিয়োগ বৃদ্ধি আর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করতে সুশাসিত গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ এসেছে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে। তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে একটা সুশাসিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তারাত মাহমুদ রাফিকে নিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে করা অভিযোগের যথাযথ প্রমাণ পাওয়া যায়নি। এ নিয়ে গণমাধ্যমটি দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে সংগঠনের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, এরই মধ্যে প্রকাশিত প্রতিবেদনটি প্রত্যাহার করেছে গণমাধ্যমটি। সম্প্রতি রাফির বিরুদ্ধে মুঠোফোনে অর্থ বিনিময়ের অ্যাপে 32 লাখ টাকা লেনদেনের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে একটি গণমাধ্যম। সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, যেহেতু নৈতিক স্খলনের অভিযোগ উঠেছে, তাই ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে বিশেষ সেল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেলটি শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিতেও কাজ করবে। বিভিন্ন পেজ থেকে ছড়িয়ে যাওয়া একটা খবর রাফির ব্যাপারে, যে তিনি অর্থ আত্মসাৎ করেছেন, দুর্নীতির সাথে জড়িত, এই খবরটি কাইন্ড অফ কপি পেস্ট করে আর কি, উইদাউট এনি কাইন্ড অফ ভেরিফিকেশন তাদের পত্রিকার পেজ থেকে তারা দিয়েছেন এবং পরে তারা দুঃখ প্রকাশ করে সরিয়ে ফেলেছেন। এটা আমরা লক্ষ্য করেছি। কিন্তু যেহেতু একটা অভিযোগ উঠে এসেছে এবং এই অভিযোগটা নৈতিক স্খলন জড়িত, তাই আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং আমাদের মধ্যে একটি সাংগঠনিকভাবে তদন্ত কমিটি হবে। সেই কমিটি এই ব্যাপারটি তদন্ত করবে। আমরা আশা করব যে জুলাই গণ অভ্যুত্থানের যে আদর্শ, সেখান থেকে যে কেউ, তিনি যেই হন না কেন, যদি বিচ্যুত হন, তাকে আমরা তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনার পক্ষপাতী এবং এই লক্ষ্যে আমরা কাজ করব। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার রাত 10টার দিকে বিজয় 71 হলের সামনে থেকে শুরু হওয়া মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা। না হলে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়। আজকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে, স্বপ্রণোদিত হয়ে আজকের এই মিছিল বের করেছে। কারণ প্রত্যেকে এখন মনে করছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার্থে ডাকসু দেওয়া প্রয়োজন। ভোরের সময় আরও থাকছে, সংকটের মাঝেও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পোশাক খাত। চট্টগ্রামে বিদায়ী বছরে 38.48 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি। মন্দা কাটাতে নতুন বাজারে চোখ ব্যবসায়ী।
হিমেল বাতাস আর ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। শীতের খবর জানাতে এই মুহূর্তে চুয়াডাঙ্গায় আছেন সহকর্মী মাহফুজ মামুন এবং পঞ্চগড়ে আছেন রিপোর্টার সোহাগ হায়দার। প্রথমে যাচ্ছি চুয়াডাঙ্গায় মাহফুজ মামুনের কাছে। বাতাস আর ঠান্ডা হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষগুলো চরম ভোগান্তিতে রয়েছে। একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় 4.5 ডিগ্রি তাপমাত্রা হ্রাস পেয়েছে। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল 95%। গতকাল সকাল 9টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস। এ থেকেই বোঝা যাচ্ছে যে জেলায় আবারও তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। তাপমাত্রা হ্রাস পাওয়ার কারণে শীত অনুভূত হচ্ছে জনজীবনে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষগুলো। আর ছিন্নমূল মানুষগুলো অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। তারা যেখানে সেখানেই তারা হচ্ছে রাত্রি যাপন করার কারণে তাদের দুর্ভোগ বেশি বেড়েছে। রাত থেকেই শুরু হয়েছে হিমেল বাতাস। হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। আর আকাশও রয়েছে কুয়াশাচ্ছন্ন এবং হিমেল বাতাসের কারণে জনজীবনে দুর্ভোগ বেড়েছে চরম। সড়কে সকাল থেকে মানুষের উপস্থিতি তুলনামূলক কম হওয়ার কারণেই হচ্ছে শীতের তীব্রতার কারণেই হচ্ছে মানুষের উপস্থিতি কম রয়েছে। এছাড়াও চুয়াডাঙ্গা রাতে শীতের কারণেই হচ্ছে আবারও বাড়তে শুরু করেছে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালগুলোতে। ঠান্ডা কোনোভাবে হ্রাস পাচ্ছে না এই জেলাতে। ঠান্ডা হ্রাস না পাওয়ার কারণেই হচ্ছে মানুষ হচ্ছে চরম দুর্ভোগে রয়েছে। খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষগুলো ভোর থেকেই হচ্ছে খেটে খাওয়া মানুষগুলো হচ্ছে কাজের সন্ধানে বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়ার কারণে হচ্ছে তারা হচ্ছে কোনো কাজ পাচ্ছে না। কারণ হচ্ছে কাজ না থাকায় তাদের হচ্ছে দুর্ভোগ অনেক বেশি রয়েছে। দুর্ভোগ থাকার কারণে হচ্ছে তারা হচ্ছে একরকম মানবতা জীবনযাপন করছে। আর বিভিন্ন সংগঠন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কম্বল বিতরণ করা হচ্ছে তা যথেষ্ট নয়। এছাড়া আরো যদি সহায়তা দেওয়া হয় অসহায় মানুষগুলোকে। আর হচ্ছে শীত হচ্ছে চুয়াডাঙ্গাতে হ্রাস পাচ্ছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে যে তাপমাত্রা আরো হ্রাস পাবে। পঞ্চগড়ের শীতের খবর জানাবেন সহকর্মী সোহাগ হায়দার। দেখুন, চুয়াডাঙ্গার মতো কিন্তু উত্তরের হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু বেড়ে চলেছে। আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে তাপমাত্রার পারদ 9 থেকে 10 ডিগ্রির ঘরে উঠানামা করলেও কিন্তু গতকালের যে তাপমাত্রা ছিল সেটা কিন্তু 14 ডিগ্রির ঘরে গিয়ে পৌঁছায়। আর আজকের কথাই যদি বলি, আজকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বলছে যে আজকের যে তাপমাত্রা রয়েছে সেটা সকাল 6টায় কিন্তু 9 ডিগ্রির ঘরে এসে নেমেছে। সকাল 6টায় 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ নিয়ে এ জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে বলে আমাদের জানিয়েছে। আমি বলে রাখি যে গতকালকের যে আবহাওয়া ছিল, দিনভর কিন্তু সূর্যের মুখ দেখা মেলেনি। একই সাথে উত্তর পশ্চিম থেকে বয়ে আসে যে পাহাড়ি হিম বাতাস সেটা কিন্তু কয়েক গুণ হারে বেড়ে গিয়েছিল। তবে আজকের সকাল পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে কুয়াশা কিন্তু সেভাবে ছিল না। একই সাথে কুয়াশা কম এবং হিম যে বাতাস সেটা কিন্তু অব্যাহত রয়েছে এবং এর কারণে কিন্তু সকাল এবং রাতের যে শীতের তীব্রতা সেটা কিন্তু কয়েক গুণ হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখছি যে কনকনে একটা শীত অনুভূত হচ্ছে। আমরা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সাথে কথা বলেছি। সেখান থেকে আমাদের জানানো হয়েছে যে আগামী জানুয়ারি মাস জুড়ে কিন্তু আরো কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে জেলার উপর দিয়ে। একই সাথে এর কারণে কিন্তু এখানকার যারা নিম্ন আয়ের দারিদ্র মানুষজন রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়ছে। বিশেষ করে রাতের যে সময়টি রয়েছে সে সময়টিতে কিন্তু তারা বিপাকে পড়ছে বলে আমাদের জানিয়েছে। আমরা দেখেছি এখানকার অধিকাংশ মানুষ কিন্তু নিম্ন আয়ের, যারা দিন মজুরির কাজ করে তারা কিন্তু সকাল সময়টিতে কিন্তু যথাসময়ে কাজের উদ্দেশ্যে বের হতে পারছে না এই ঠান্ডার কারণে। একই সাথে ঠান্ডার তীব্রতা বাড়ায় কিন্তু এই মাঘে পৌষের এই মাঝামাঝির পরের সময়টিতে কিন্তু শীতের তীব্রতা সেটা বাড়ছে এবং কমছে। এর কারণে কিন্তু এখানে শীতজনিত রোগীর সংখ্যা সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা জেনেছি যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিন্তু শীতজনিত শিশু রোগীর সংখ্যা বেড়ে চলেছে। একই সাথে বলে রাখি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শীতবস্ত্র বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সাথে বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু এই জেলার যারা নিম্ন দারিদ্র মানুষ রয়েছে তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন এবং শীতবস্ত্র বিতরণ করছেন। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত ছিলাম চুয়াডাঙ্গা এবং পঞ্চগড়ে।
বৈশ্বিক নানা সংকটের পাশাপাশি বছর জুড়ে চরম অস্থিরতা সত্ত্বেও সদ্য বিদায়ী বছরে ৩৮ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ। ৭% প্রবৃদ্ধি হিসাবে, যা গত বছরের তুলনায় ২.৫ বিলিয়ন মার্কিন ডলার বেশি। চড়া মূল্যের ম্যান মেড ফাইবারের তৈরি পোশাক উৎপাদন বাড়িয়ে বাড়তি আয় হলেও সংকটের মুখে রফতানির পরিমাণ কিছুটা কমেছে বলে দাবি গার্মেন্টস ব্যবসায়ীদের। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ছাত্র জনতার গণ আন্দোলনে পুরো জুলাই আগস্ট উত্তাল বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় গার্মেন্টস শিল্পের উৎপাদন। এরপর আওয়ামী লীগ সরকারের পতন হলে শুরু হয় নতুন করে গার্মেন্টস শিল্পের অস্থিরতা। কিন্তু এত সংকটের মাঝেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে গার্মেন্টস শিল্প। বিশেষ করে সদ্য বিদায়ী বছরে ৩৮.৪৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছেন বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা। অথচ সংকটবিহীন 2023 সালে ৩৫.৮৮ বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছিল। 7% গ্রোথ আমরা দেখতে পাচ্ছি ভ্যালুর দিক দিয়ে। জ্যাকেট এক্সপোর্ট করছি প্রচুর পরিমাণে, ব্লেজার এক্সপোর্ট করছি, সেগুলো সবগুলো এফওবি আপনার $10 to $15 উপরে। আর নিট টি শার্ট যদি এবং ট্রাউজার করি তাহলে $1 থেকে $2 $2.5 মধ্যে, তাহলে আপনার কোয়ান্টিটিটা কম কিন্তু আপনার ভ্যালুটা অনেক বেড়ে যাচ্ছে। বিজিএমই এর তথ্য অনুযায়ী 2024 সালে প্রবৃদ্ধি অর্জনে বড় ধরনের ভূমিকা রেখেছে নিটওয়্যার পণ্য, যার পরিমাণ 20.52 বিলিয়ন মার্কিন ডলার। তার বিপরীতে ওভেন পণ্য রপ্তানি হয়েছে 17.95 মার্কিন ডলারের। সাম্প্রতিক সময়ে পরিমাণগতভাবে তৈরি পোশাকের রপ্তানি কিছুটা কমলো। ম্যানমেড ফাইবারের, স্পোর্টসওয়্যার এবং অ্যাক্টিভওয়্যারের চাহিদা বাড়ায় বাংলাদেশের রপ্তানি আয়ে গতি স্বাভাবিক থাকছে। ম্যানমেড ফাইবারের এই পোশাকগুলো এখন কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে এত জনপ্রিয়, কারণ আসলে মানুষের এখন কিন্তু রুচি চেঞ্জ হয়েছে। সবাই দৌড়াচ্ছে, জিম করছে, সব জায়গায় তারা এই প্রোডাক্টগুলো পরে স্বস্তি বোধ করছে এবং খুব আরাম ফিল করার কারণে তারা এই প্রোডাক্টগুলো ক্রয়ের প্রতি তাদের আগ্রহটা বেড়ে গিয়েছে আর কি। আগে $1.5 মার্কিন ডলারের টি শার্ট কিংবা $3 ট্রাউজার ছিল মূল চাহিদা। এখন তার সঙ্গে $7 থেকে $8 শার্ট প্যান্ট, $10 জ্যাকেট এবং বাড়তি দামের ব্লেজার যুক্ত হচ্ছে। একই সঙ্গে কয়েক বছর আগেও বাংলাদেশের গার্মেন্টস শিল্পের মূল বাজার ইউরোপ এবং আমেরিকা কেন্দ্রিক হলো, এখন পরিস্থিতি অনেকটা পাল্টে যেতে শুরু করেছে। মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার মতো অপ্রচলিত বাজারেই রফতানি আয় বাড়ানোর স্বপ্ন দেখছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। ইতিমধ্যে সারা বিশ্বে প্রমাণ দিয়েছে বাংলাদেশ ইজ এ গুড পারফর্মার টু মেক এ গুড গার্মেন্টস। এই সময়টা আমাদের যদি পরিস্থিতি স্থিতিশীলতায় আমরা নিয়ে আসতে পারি এবং বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার মধ্যে কস্ট যদি আমরা মিনিমাইজ করতে পারি, একটা মাইন্ডসেট করতে পারি টু গ্রো ইন দ্য বিজনেস, এক্সপোর্ট বিজনেস, এটার জন্য সবার সহায়তা প্রয়োজন। বাংলাদেশে বর্তমানে বিজিএমই এর আওতাধীন 2564টি গার্মেন্টস কারখানা পুরোদমে চালু রয়েছে। এর বাইরে দেশের 8টি ইপিজেডে রয়েছে 600 গার্মেন্টস কারখানা। অবশ্য অর্থ বছরের হিসাবে গার্মেন্টস শিল্প থেকে রপ্তানি আয় 47 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। বাংলাদেশের রপ্তানি আয়ের শীর্ষস্থানে রয়েছে তৈরি পোশাক খাত। আবার এ খাতকে পড়তে হচ্ছে নানামুখী জটিলতায়। সম্ভাবনা থাকার কারণে বিদেশি বায়াররা দামি পণ্য তৈরির ক্ষেত্রে বেছে নিচ্ছে বাংলাদেশকে। আবার সেই সম্ভাবনা নষ্ট হচ্ছে গার্মেন্টস ক্ষেত্রে অস্থিরতার কারণে। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। খুলনা অঞ্চলের আঞ্চলিক ও জাতীয় মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন 3 হুইলার, ইজি বাইক, ইঞ্জিন চালিত ভ্যান সহ নিষিদ্ধ অবৈধ যানবাহন। নিয়মনীতির তোয়াক্কা না করে মহাসড়কে একদিকে যেমন বিশৃঙ্খলা তৈরি করছে, তেমনি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। হাইওয়ে পুলিশ ও বিআরটিএর অভিযানেও থামছে না এসব যান চলাচল। আব্দুল্লাল মামুন রুবেলের প্রতিবেদন। এসব দুর্ঘটনার মূল কারণ হিসেবে উঠে এসেছে আঞ্চলিক ও জাতীয় মহাসড়কে নসিমন, করিমন, ইঞ্জিন চালিত ভ্যান, মাহেন্দ্রা, 3 হুইলার সহ উচ্চ আদালত থেকে নিষিদ্ধ যানবাহনের অবাধ চলাচল। ভারী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে এমন অবৈধ যানের চলাচল সব থেকে বেশি ব্যস্ততম খুলনা সাতক্ষীরা মহাসড়কে। স্থানীয় সূত্র বলছে, প্রতিদিন গড়ে 2000-এর বেশি এমন যান চলাচল করে এই সড়ক দিয়ে। বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়ে এই পথে যান চালানোর দায়সারা দাবি ছোট যান চালকদের। বিআরটিএ ও হাইওয়ে পুলিশের কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার কথা বলছেন যাত্রীসহ সংশ্লিষ্টরা। রোডে তো ঠিক হয় না,
তো আমরা বিপদে পড়ে চালাচ্ছি। বিকল্পে তো কোনো রাস্তা নাই, শুধু এই জন্য আমাকে এই রাস্তায় চালাতে হয়। আলাদা লেন হলে তো আমাদের জন্য সব থেকে ভালো হয়। অবৈধ যানবাহনগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, দক্ষতার ভিত্তিতে ড্রাইভিং লাইসেন্স তুলে দিতে হবে। স্ব দায়িত্ব যদি পালন করতো বিআরটিএ এবং হাইওয়ে পুলিশ, তাহলে এই দুর্ঘটনা প্রবণতা কিন্তু কমতো। শুধু খুলনা সাতক্ষীরা মহাসড়ক নয়, একই চিত্র খুলনা মোংলা, খুলনা বাগেরহাট, ঝিনাইদহ যশোর, যশোর খুলনা সহ খুলনার সবগুলো আঞ্চলিক ও জাতীয় মহাসড়কে বেশ কয়েকদিন একজন, দুজন, তিনজন করে মারা যাচ্ছে। এগুলা নিয়ম কানুন কিছুই জানে না। বাইক না চালাইতে দিলে আমরা খাবো কি করে? আমাদের তো কোনো কর্ম ব্যবস্থা নাই। সিগন্যাল বোঝে না, খুব পারাপারি করে গাড়ি চালাই। এই সড়কে আমাদের চলাচল খুব টাফ হয়ে যাচ্ছে। হাইওয়ে পুলিশ ও বিআরটিএর অভিযানেও থামছে না এসব যান চলাচল। হাইওয়েতে যাতে বৈধ থ্রিলার চলাচল করতে না পারে সে বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব। যেটা আগে ছিল এটা চলমান থাকবে এবং এটা জোরদার করা হবে। সাধারণ মানুষের কাছ থেকেও সেরকম সাড়া পাই না। সচেতন নাগরিকবৃন্দ এই সকল অবৈধ যানবাহন ছাড়া মহাসড়কে চলাচল করেন, আমরা তাদের কাছ থেকেও সেরকম রেসপন্স পাইনি। তো আমরা চেষ্টা করছি এই সচেতনতা বৃদ্ধির জন্য। সড়ক বিভাগের তথ্য মতে খুলনা বিভাগে 19টি জাতীয় ও 18টি আঞ্চলিক মহাসড়ক রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। কয়েক দফায় সময় বাড়ানোর পরও শেষ হয়নি বাগেরহাটের দশানী রামপাল মোংলা আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ। 4টি প্যাকেজের মধ্যে একটির কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। সড়ক বিভাগ বলছে নির্ধারিত সময়ে কাজ শেষ না করা হলে বাতিল করা হবে কার্যাদেশ। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। উঠে গেছে কার্পেটিং, খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। 2022 সালের আগস্টে শুরু হয় বাগেরহাটের দশানী রামপাল মোংলা আঞ্চলিক মহাসড়ক সংস্কার কাজ। 4টি প্যাকেজে 3 জন ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। 2 দফা সময় বাড়ানোর পরও প্রথম প্যাকেজের 10 কিলোমিটার অংশের কাজ হয়েছে মাত্র 30 ভাগ। প্রায় 7 মাস ধরে মাহবুব ব্রাদার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান বন্ধ রেখেছে কাজ। একদিকে ভাঙা সড়ক, অন্যদিকে ধুলা, এতে চলাচলে ভোগান্তিতে এলাকাবাসী। স্কুলে ক্লাস করতে পারে না ধুলোর জন্য, আর এনে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়। এমনও আছে যে আমরা এই গাড়ি চালাচ্ছি, রাস্তার খোয়া টায়ারে বাইজা পাশের পথচারী পায়ে লাগে ব্যথা পাই এসে বসে রয়েছে। ভেঙে চলে গেছে রাস্তা, ঠিকাদারকে কোনো খোঁজ নেই। ওদিকে করছে আপনার এক জায়গায় 1 কিলো, এক জায়গায় হাফ কিলো, কোনো জায়গায় রাস্তাটা সম্পূর্ণভাবে করা না। একটি প্যাকেজের কাজের অগ্রগতি না থাকলেও বাকি 3টি প্যাকেজের কাজ এগিয়েছে 60%। সবশেষ সময় বাড়ানো হয়েছে চলতি বছরের জুন পর্যন্ত। সড়ক বিভাগ বলছে সঠিক সময়ে কাজ শেষ না করা হলে বাতিল করা হবে কার্যাদেশ। চিঠিপত্র দিচ্ছি আর কি যে কাজের অগ্রগতি উল্লেখযোগ্য করার জন্য। যদি সেটা তারা ব্যর্থ হয় আর কি, তাহলে আমরা তাদের সাথে চুক্তি বাতিল করে অবশিষ্ট কাজের জন্য নতুন দরপত্র আহ্বান করে নতুন ঠিকাদারের মাধ্যমে নিয়োগের মাধ্যমে আমরা কাজটা সম্পন্ন করব। 33.87 কিলোমিটার দীর্ঘ দশানী রামপাল মোংলা আঞ্চলিক মহাসড়কটিতে 8টি সেতু ও 21টি কালভার্ট রয়েছে। সংস্কারে ব্যয় ধরা হয়েছে 467 কোটি টাকা। সময় সংবাদ, বাগেরহাট। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ভোগের বস্তু বলে মনে করেছিল মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হক। ফরিদপুরের সালথা উপজেলার বড় লক্ষণদিয়া মাওলানা সাইনুদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ইসলামী মহাসম্মেলনে কথা বলেন তিনি। এ সময় দেশের বেকারত্ব হ্রাস এবং জনগণের অধিকার আদায়ে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজনীতি হবে ত্যাগের রাজনীতি, ভোগের রাজনীতি নয়, দেওয়ার রাজনীতি, নেওয়ার রাজনীতি নয়, জনগণের অধিকার আদায় করবার রাজনীতি, জনগণ থেকে লুটপাট করার রাজনীতি নয়। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বুধবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদি খানে গণ অধিকার পরিষদ আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, সংস্কারের মাধ্যমে মানবিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন আয়োজন করে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেবে বর্তমান সরকার। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার আগে সরকারকে একটি জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বানও জানান নুরুল হক নূর। এই লড়াই সংগ্রামে
একটা সহনশীল সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করার জন্য আপনাদের সামনে সেই সুযোগ এসেছে। সঠিক প্রার্থীকে ভোট দিয়ে আপনারা নির্বাচন করুন। জাতীয় নির্বাচনে, স্থানীয় নির্বাচনে, জাতীয় নির্বাচনে আলোচনা হচ্ছে, একই সাথে আমি মনে করি স্থানীয় নির্বাচন নিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তবর্তী মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা করেছে বিজিবি। এছাড়া অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন তারা। বুধবার দুপুরে ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে মতবিনিময় শেষে শীতবস্ত্র তুলে দেন 18 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম। একই দিন অটোয়ারি উপজেলার বলরামপুর মহাবিদ্যালয় মাঠে দিনব্যাপী সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দিয়েছে সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশন। এছাড়া দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন 66 পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। দর্শক, প্রথমেই আমরা যেমনটি জানিয়েছি, সাভারে দুটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়েছে। আগুনে দগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সে থাকা 4 জন মারা গেছেন। ফায়ার সার্ভিসের 2 ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, আমি এই মুহূর্তে থেকে অবস্থান করছি ঢাকা রিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায়। আপনারা জানেন যে ইতিমধ্যেই গভীর রাতে অর্থাৎ রাত আনুমানিক 2টা থেকে 2:30টার মধ্যে ঢাকা রিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। যে দুর্ঘটনায় অন্তত পক্ষে 4 জন মারা গিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। একই সাথে প্রায় 10 থেকে 12 জনের মতো আহত হয়েছে বলে জানতে পেরেছি। মূলত রাতের বেলায় অর্থাৎ 2টা থেকে 2:30টার দিকে ঢাকা রিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় একটি অ্যাম্বুলেন্স, দূরপাল্লার একটি অ্যাম্বুলেন্স মূলত ঢাকার দিকে যাচ্ছিল। সেই অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে লেন অর্থাৎ ডিভাইডার যে আছে সেই ডিভাইডারের সংঘর্ষ ঘটে এবং অ্যাম্বুলেন্সটি উল্টে যায়। ঠিক পিছনে থাকা যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে এবং পুড়ে গিয়েছে, সেই গাড়িটি মূলত অ্যাম্বুলেন্সের সাথে সজোরে ধাক্কা খায়। এর পরপরই মূলত অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা মূলত আমাদেরকে যা জানিয়েছে, সেই সিলিন্ডার বিস্ফোরণে কিন্তু যেমনটি অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায় তেমনটি করে কিন্তু গাড়িটিতেও কিন্তু আগুন ধরে যায়। এবং এর পিছনে আরেকটি দূরপাল্লার বাস ছিল যেটি মূলত ঢাকার দিকে যাচ্ছিল। এই দূরপাল্লার যানটিতে যে যাত্রী ছিল তাদের মধ্যে কিছু যাত্রী আহত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে এবং ফায়ার সার্ভিস সূত্রে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে মূলত গত রাতে এই দুর্ঘটনাটি ঘটে সাভারের ঢাকা রিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায়। এই ঘটনার সাথে মূলত তারা যেটি বলছেন যে চালকের অদক্ষতা অথবা ডিভাইডারে যে ধরনের চিহ্ন থাকা দরকার, রাত্রের বেলায় ঠিক নির্দেশনাগুলো জানতে না পারার কারণে এবং গতি বেশি থাকার কারণে মূলত এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে, যার ফলে কিন্তু অ্যাম্বুলেন্সটি উল্টে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তবে এই গাড়িটিতে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যেটি দেখছেন যে মূলত গাড়ির সিটগুলো পড়ে গিয়েছে এবং গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। একই সাথে গাড়িতে যে গ্লাস ছিল সেই গ্লাসগুলো আপনার ভেঙে চুরে মূলত রাস্তার মধ্যে এই গ্লাসগুলো পড়ে রয়েছে। একই সাথে সড়ক দুর্ঘটনায় এই গাড়িটি দূরপাল্লার যানটির যে বক্স থাকে অর্থাৎ যেগুলো মালামাল বহনের যে বক্স থাকে সেই বক্সে কিন্তু প্রায় 20-25টির মতো আমরা ছাগল দেখতে পেয়েছি, যেগুলো হচ্ছে মারা গিয়েছে, আগুনে পুড়ে মারা গিয়েছে। এই সড়ক দুর্ঘটনাটি যখন ঘটে তখন কিন্তু স্থানীয় বাসিন্দাদের সংখ্যা এখানে খুবই কম ছিল। তবে মসজিদের একজন ইমাম এবং কারখানার পাশে একটি কারখানা ছিল, সেই কারখানার 2-1 শ্রমিকের তথ্য মতে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে এই যে ঢাকা রিচা মহাসড়কের ব্যাংক টাউন থেকে আপনার এই পুলিশ টাউন পর্যন্ত এলাকাটিতে দ্রুত গতিতে যানবাহন চলে। এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কটি, সেই সড়কটির একটি হচ্ছে সরাসরি লেন এবং আরেকটি হচ্ছে সার্ভিস লেন। অর্থাৎ এখানে এসে মাঝখানে একটি ডিভাইডার দেওয়া হয়েছে। হঠাৎ করে এই ডিভাইডারটি থাকাতে স্থানীয়রা যেটি বলছেন, যদি আমি একটু দেখাতে বলবো যে সড়কটিতে যে ডান পাশ দিয়ে যে চলে গেল সরাসরি লেন এবং বাম পাশে হচ্ছে আপনার সার্ভিস লেন, মাঝখানে রয়েছে একটি ডিভাইডার যেখানে
শুধু একটি প্রতীক দেওয়া আছে থামা নিষেধ, কিন্তু রাত্রের বেলায় যে সাইনিং থাকা দরকার, যেটি দূর থেকে দেখা যাবে, সাংকেতিক চিহ্ন জল করে জ্বলে উঠবে এবং চালকরা বুঝতে পারবেন যে মূলত এটি সার্ভিস লেন এবং ডিভাইডার লেনে বিভক্ত হয়েছে। যদি একটু আমি দেখাতে বলি যে এই যে ডিভাইডারটির কথা বলছিলাম, যে এখানে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছিলেন যে ডিভাইডারটির সাথেই মূলত অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয় এবং পরবর্তীতে মূলত আপনার অ্যাম্বুলেন্সটি উল্টে যায়। এই ডিভাইডারের সাথে সংঘর্ষ হয়ে বাসের সামনে অ্যাম্বুলেন্সটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে, সাথে সাথে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। তবে আগুন ধরার পর অ্যাম্বুলেন্সটিতে কতজন যাত্রী ছিল বা কয়জন রোগী ছিল সে সম্পর্কে আমাদের তথ্য না দিতে পারলেও ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছেন অ্যাম্বুলেন্সটিতে থাকা 4 জনের মৃত্যু তারা নিশ্চিত করেছেন এবং তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে বাসটিতে থাকা কতজন যাত্রী মূলত আহত হয়েছেন সে সম্পর্কে সঠিক ধারণা পুলিশ আমাদেরকে দিতে না পারলেও পুলিশ জানিয়েছেন যে মূলত বাসে আগুন লাগার ইতিমধ্যে কিন্তু হাইওয়ে পুলিশের গাড়ি চলে এসেছে, যেটি দিয়ে হয়তো এই সড়ক থেকে আপনার এই যানটিকে সরিয়ে নেওয়া হবে। একই সাথে কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার অ্যাম্বুলেন্সটি দেখতে পাচ্ছি না, তা সেটি কি হাইওয়ে পুলিশ সরিয়ে নিয়েছে এবং একটি বাস যেটি দুর্ঘটনায় পতিত হয়েছিল সেটিও হাইওয়ে থানা পুলিশ সড়ক থেকে সরিয়ে নিয়েছে। কিন্তু তার আগে অর্থাৎ রাত 3টা থেকে 4:30 পর্যন্ত প্রায় দীর্ঘ 1.5 ঘন্টা ঢাকা আরিচা মহাসড়কের যান চলাচল অর্থাৎ এক পাশে এক লেনের যান চলাচল, ঢাকামুখী যান চলাচল বন্ধ ছিল বলে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। মূলত এখানে কি ঘটেছিল এবং আপনারা কি দেখেছেন? আসলে রাত 2টার দিকে একটা এখানে গাড়ি যখন লোকজন নামতে চায়, পিছন থেকে একটা গাড়ি আসে আর সামনে একটা গাড়ি ছিল, তো হালকা হালকা কুয়াশা ছিল, কুয়াশার কারণে এটা পিছন থেকে ধাক্কা দেয়, পরবর্তীতে ওই গাড়ির সাথে লাগে মানে এই হঠাৎ করে মানে বাসটোর আগুন লাগে যায়। এখন এটা সিলিন্ডারে লাগছে নাকি তেলের পাম্পে কি লাগছে এটা আমরা তো বলতে পারবো না। তো এটা হচ্ছে সাভার পুলিশ টাউন বাস স্ট্যান্ড, এখানে মাঝে মধ্যেই হয়ে থাকে ঘটনাগুলো। গাড়ির যে গতি সেই গতি নিয়ন্ত্রণ করতে না পেরে অ্যাম্বুলেন্সটি সজোরে ডিভাইডারে ধাক্কা দেয় এবং যার ফলে কিন্তু এই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক গণমাধ্যম কর্মী এবং প্রত্যক্ষদর্শীরা এসেছেন, তবে যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের কাউকে আমরা এই ঘটনাস্থলে দেখতে পাইনি এবং হতাহতদের পরিচয় এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। গাড়িটির বিভৎস অবস্থা যে যার ফলে আমরা এটিও বুঝতে পারছি না যে গাড়িটি মূলত কোথা থেকে ছেড়ে এসেছে, তবে গাড়িটির গন্তব্য যে ঢাকা উদ্দেশ্য ছিল সেটি তার মুখের সামনের অবস্থা দেখে বোঝা যায়। এই রেকারের মাধ্যমে মূলত মহাসড়ক থেকে এই যানটিকে সরিয়ে নেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু যে ঘটনাটি ঘটেছে তা অনেকেই মর্মাহত দেখে এবং তারা এলাকাবাসী বলছেন যে মূলত ঢাকা আরিচা মহাসড়কের আপনার সাভার স্ট্যান্ড থেকে আপনার যে আমিন বাজার পর্যন্ত রয়েছে সেই আমিন বাজার এলাকা পর্যন্ত কিন্তু গাড়ির গতিবিধি কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে রাখে না চালকরা, অনেক সময় গতিবিধি উচ্চমাত্রায় চলে যায় এবং যার ফলে এই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। তো মূলত এখানে আমরা যখন এসেছি তখন থেকে দেখতে পাচ্ছি যে হাইওয়ে থানা পুলিশের কাউকে পাইনি এবং একই সাথে কিন্তু ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে চলে গিয়েছিল, যার ফলে প্রশাসনের কারোর সাথে আমরা এখনো পর্যন্ত এই ঘটনাস্থলে কথা বলতে পারিনি। আসলে সাভার থানা পুলিশকেও আমরা এখানে দেখছি না, যার ফলে এর পরবর্তী ব্যবস্থা কি গ্রহণ করা হবে সে বিষয়ে কিন্তু কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে আমরা মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করেছিলাম, তারা বলছেন যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, সড়ক দুর্ঘটনার জন্য তদন্ত টিম গঠন করা হবে, যে কেন এই ঘটনা ঘটেছে সেটি হাইওয়ে থানা পুলিশ পরবর্তীতে আমাদেরকে অবহিত করবে বলে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত গাড়িটির যে চালকের আসন সেই আসনটি কিন্তু একদম পুড়ে গিয়েছে, একই সাথে কিন্তু গাড়ির ভিতরের যে অবকাঠামো সেই অবকাঠামো কিন্তু পুড়ে একদম আঙ্গার হয়ে গিয়েছে। গাড়ির সামনের অবস্থা
খুবই খারাপ, যার ফলে বোঝা যায় যে কতটা ভয়াবহ দুর্ঘটনা এখানে ঘটেছে এবং হতাহতের সংখ্যা হয়তো আরো বাড়তে পারত। কিন্তু যেহেতু দুটি বাস অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিয়েছিল এবং এর ফলে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা প্রথমে অ্যাম্বুলেন্সে ঘটেছে, পরে আপনার এই দূরপাল্লার যানে ঘটেছে, যার ফলে দূরপাল্লার যানে যারা ছিল তারা কিন্তু বেরিয়ে আসতে পেরেছে। আর এর মূল কারণ হচ্ছে এটি একটি পেট্রোল চালিত দূরপাল্লার যান, যার ফলে কিন্তু যদি সিএনজি যান হতো তাহলে হয়তো বা এখানে বিস্ফোরণ ঘটে আরো হতাহতের সংখ্যা বাড়তে পারত বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সকাল 7টা অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দূরপাল্লার যানটি থেকে ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ আগুন নিয়ন্ত্রণে আসলেও অনেক জায়গায় আপনার ধোঁয়া রয়েছে এবং সেখান থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। দেখতে পাচ্ছেন চেয়ারগুলো কঙ্কালের মতো কঙ্কাল ছাড় দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ আপনার আসনগুলো তো যে সোফা সিস্টেমের ফোম রাখা থাকে সেই ফোমগুলো ইতিমধ্যে পুড়ে গিয়েছে এবং বাসটির সম্পূর্ণ ডেকোরেশন যে পদ্ধতি রয়েছে সেগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং যার ফলে আপনার সম্পূর্ণরূপে বলা যাচ্ছে না যে ঠিক কতজন এখনো পর্যন্ত গুরুতর আহত অবস্থায় রয়েছেন। বাসের যাত্রীদের ভাগ্যে কি ঘটেছিল সেটিও কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে যেহেতু অ্যাম্বুলেন্সটিতে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছিলেন এবং অ্যাম্বুলেন্সে যেহেতু 4 জন যাত্রী ছিলেন এবং 4 জনই মারা গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে সংখ্যা আরো একজন বাড়তে পারে। তো এখনো পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকা থেকে সড়ক দুর্ঘটনার আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। এক সময়ের উদীয়মান তুমুল জনপ্রিয় নেতা ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন। হঠাৎ করে কি এমন হলো যে তাকে পদত্যাগ করতে হচ্ছে? অনেকেই বলছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণেই পদত্যাগ করছেন ট্রুডো। আসলে কি তাই? ট্রাম্পের সঙ্গে ট্রুডোর পদত্যাগের সম্পর্ক কি? তুমুল জনপ্রিয় নেতা জাস্টিন ট্রুডো উত্থানের পাশাপাশি পতনের পেছনের কারণগুলোই বা কি? বিস্তারিত রিপোর্টে। জাস্টিন ট্রুডো 2015 সালে যখন প্রথমবারের মতো ক্ষমতা নেন তখন কানাডা তো বটেই বিশ্ববাসীরও নজর কাড়েন। 2019 এবং 2021 সালে তার দল লিবারেল পার্টিকে ব্যালট যুদ্ধে বড় জয় উপহার দেন ট্রুডো। জাস্টিন ট্রুডোর বাবা ছিলেন কানাডার ক্যারিশম্যাটিক রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডো। 2000 সালে মারা যান তিনি। স্নোবোর্ড প্রশিক্ষক, বারটেন্ডার এবং শিক্ষক হিসেবে কাজ করার পর রাজনীতিতে আসেন জাস্টিন ট্রুডো। 2008 সালে প্রথমবারের মতো হাউস অফ কমন্সে মন্ট্রিলের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন তিনি। তবে তার টার্নিং পয়েন্ট বিবেচনা করা হয় 2012 সালকে। সে বছর একটি মুষ্টিযুদ্ধ ম্যাচে প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের কারাতে ব্ল্যাক বেল্ট পাওয়া এক নেতাকে হারান ট্রুডো। সে ঘটনা তার রাজনৈতিক জীবনে উত্থান ও জনপ্রিয়তার অন্যতম বড় কারণ। ট্রুডো সিনেটকে সংশোধনের নানামুখী পদক্ষেপ নেন, বিশেষ করে দলীয় নিয়োগের অবসান এবং একটি স্বাধীন, যোগ্যতা ও মেধা ভিত্তিক নির্বাচন প্রক্রিয়া তৈরি করে সিনেটকে কম রাজনীতিকরণ ও আরও স্বচ্ছ করার লক্ষ্য ছিল তার। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম 2 মেয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি সই করেন ট্রুডো। সেই সঙ্গে কানাডার গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে কার্বন কর প্রবর্তন করেন। সবশেষ যখন পদত্যাগের ঘোষণা দিলেন সেই বক্তব্যেও বিভিন্ন অর্জন তুলে ধরেছেন জাস্টিন ট্রুডো। বিশ্বব্যাপী প্রগতিশীল রাজনীতির একসময়ের উদীয়মান তারকা জাস্টিন ট্রুডোর গ্রহণযোগ্যতা গত বছরের শেষের দিকে সর্বনিম্ন 33% নেমে আসে। একই জরিপে অর্থনৈতিক অস্বস্তি নিয়ে ব্যাপক হতাশা প্রকাশ করেছেন কানাডীয়রা। পশ্চিমা অনেক দেশের মতো কানাডাকেও রেকর্ড মূল্যস্ফীতি এবং উচ্চ খাদ্যমূল্যের ভার বহন করতে হয়, যে দায় পড়ে ট্রুডোর ঘাড়ে। আবাসন সংকটের কারণে কিছু অঞ্চলে সাম্প্রতিক বছরে বাড়ির দাম 30% থেকে 40% পর্যন্ত লাফিয়ে বেড়েছে, যা সরকার
সরকারের প্রতি ক্ষোভ আরও গভীর করেছে। ক্ষমতার দীর্ঘমেয়াদে রাজনৈতিক কেলেঙ্কারিও কম হয়নি। উপহার গ্রহণ, ছুটির দিন এবং ব্যক্তিগত হেলিকপ্টার ফ্লাইট নিয়ে তুমুল সমালোচনার মুখোমুখি হন ট্রুডো। 2017 সালে নৈতিকতা বিষয়ক একটি কমিশন জানায়, বিনামূল্যে জাঁকজমকপূর্ণ এক ছুটি কাটিয়ে ও বিষয়টি প্রকাশ না করে 2016 সালে স্বার্থ সংঘাত সংশ্লিষ্ট নিয়ম ভেঙেছেন ট্রুডো। সার্ফিং অবকাশের জন্য দেশের জাতীয় দিবস এড়িয়ে যাওয়া এবং ট্রুডোর পরিবারের সদস্যরা একটি দাতব্য সংস্থার কয়েক হাজার ডলার গ্রহণ করেছেন বলে অভিযোগ ওঠে, যা ট্রুডোকে আরও বেকায়দায় ফেলে। কানাডার কেন্দ্রীয় আইনের অধীনে 2025 সালের অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে সাম্প্রতিক মাসে লিবারেল পার্টির সদস্যরা মূল্যায়ন করেছেন জাস্টিন ট্রুডোর সরে যাওয়া এবং নতুন কাউকে আনার সময় হয়েছে কিনা। গত বছরের শেষের দিকে প্রায় 24 জন লিবারেল আইন প্রণেতা প্রধানমন্ত্রীকে সম্ভাব্য পরাজয় এড়াতে পদত্যাগ করার আহ্বান জানিয়ে একটি চিঠিতে সই করেন, কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত মোটামুটি স্থিতিশীল ছিল পরিস্থিতি। এ সময় ট্রাম্পের এক মন্তব্যের পর নাটকীয়ভাবে পদত্যাগ করেন কানাডার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে জাস্টিন ট্রুডো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মানিয়ে নিতে পারবেন কিনা সে প্রশ্ন রেখে যান তিনি। ট্রাম্প কিভাবে এতে জড়িয়ে গেলেন তাও বলছি, তার আগে বলি ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের কদিন পরেই আটলান্টিক কানাডা, অন্টারিও এবং কুইবেকের লিবারেল আইন প্রণেতারাও বলতে শুরু করেন, এবার বুঝি নতুন নেতা বেছে নেয়ার সময় এসেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে জয়ী হওয়ার পরপরই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কানাডার ওপরও 25% শুল্ক আরোপ করবেন তিনি। যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্য অংশীদার কানাডা। তাই ট্রাম্পের এমন হুমকির পর তৎকালীন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সতর্ক করে বলেন, ট্রাম্পের হুমকিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া উচিত। হুমকি ধামকির মধ্যেই আবার কানাডাকে নিয়ে নানাভাবে রসিকতাও করতে থাকেন ট্রাম্প। ট্রাম্প ট্রুডোকে গ্রেট স্টেট অফ কানাডার গভর্নর বলে অভিহিত করে উপহাস করেন। কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ারও প্রস্তাব দেন ট্রাম্প। কানাডা কোনো সার্বভৌম দেশ নয় বলেও মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ট্রুডোর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করতে থাকেন ট্রাম্প। ট্রুডোকে কানাডার গভর্নর বলে অভিহিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের উত্তর প্রতিবেশী হিসেবে কানাডার 51তম অঙ্গরাজ্যের ধারণা বাস্তবায়নের তাগাদা দিতে থাকেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন ধনকুবের ইলন মাস্ক সহ ট্রাম্পের বেশ কয়েকজন ঘনিষ্ঠ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুডোকে আক্রমণ শুরু করেন। জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণার প্রতিক্রিয়ায় ট্রাম্প এরই মধ্যে বলেছেন, কানাডার জনগণ নিজের দেশকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়, আর এই বিষয়টি বুঝতে পেরেই পদত্যাগ করেছেন ট্রুডো। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, কানাডার অনেক মানুষ মনে প্রাণে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যে পরিণত হতে চায়। কানাডার অস্তিত্ব টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রকে পর্বতসম বাণিজ্য ঘাটতি ও ভর্তুকি দিতে হয়। যুক্তরাষ্ট্রকে এই ভার বহন করতে হচ্ছে। জাস্টিন ট্রুডো এই বিষয়গুলো জানতেন এবং এ কারণেই পদত্যাগ করেছেন। কানাডার রাজনৈতিক সংকটের জেরে আগামী 24শে মার্চ পর্যন্ত পার্লামেন্ট অধিবেশন স্থগিত করা হয়েছে। সাধারণত রাজনৈতিক সংকটের সময় পার্লামেন্ট অধিবেশন স্থগিত করা হয়। এর ফলে পার্লামেন্ট না ভেঙেই দেশে বিতর্ক বা ভোটাভুটি বন্ধ রাখা যায়। 2020 সালেও বিশেষ এক রাজনৈতিক পরিস্থিতিতে পার্লামেন্টের অধিবেশন স্থগিত করেন জাস্টিন ট্রুডো। 24শে মার্চের আগেই লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচন করার কথা রয়েছে, আর আইন অনুযায়ী নির্বাচন হওয়ার কথা এই বছরের অক্টোবরের মধ্যেই। এরই মধ্যে লিবারেল পার্টির পরবর্তী নেতা নির্বাচনে তোড়জোড় শুরু করেছে দলটি। সাধারণত 4-5 মাসের একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে দলের নতুন নেতা নির্বাচন করা হয়। তবে এবার এত সময় পাওয়া যাবে না, যে কারণে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে নতুন নেতা নির্বাচন। কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অফ কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হবেন, দেশটির প্রধানমন্ত্রীও তিনিই হবেন। লিবারেল পার্টির নেতা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, ট্রুডোর বন্ধু ডমিনিক লেব্লাঙ্ক, শীর্ষ কূটনীতিক মেলানি জলি ও ব্যাংক অফ কানাডার সাবেক গভর্নর মার্ক কার্নি। চীনে শীতের আমেজে উষ্ণতা ছড়িয়ে দিতে আয়োজিত হলো স্নো ডিস্কো নামের একটি ব্যতিক্রমী উৎসব। শত শত দর্শনার্থী ও পর্যটক অংশগ্রহণ করেন ভিন্নধর্মী এই আয়োজনে। তালে তালে নাচছেন দর্শনার্থীরা। ঠান্ডা আবহাওয়াকে তোয়াক্কা না করে মেতেছেন আনন্দ উৎসবে। রঙিন আলোয় সজ্জিত পরিবেশ। স্থানীয় সময় মঙ্গলবার চীনের হেইজিয়াং প্রদেশের মুদানজিয়ান শহরের স্নো টাউনে শীতের আমেজকে কেন্দ্র করে আয়োজন করা হয় স্নো ডিস্কো নামের এক ভিন্নধর্মী নাচের উৎসবের।
উৎসবটি আনন্দের সঙ্গে উপভোগ করে শত শত দর্শনার্থী ও পর্যটকরা। স্নো ডিস্কো উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ড্রাগন নাচ, যা চীনের ঐতিহ্যকে তুলে ধরে, যা দেখে মুগ্ধ হয়েছেন বলে জানান উৎসবে আসার দর্শনার্থীরা। উৎসবটির শেষ পর্যায়ে আকাশ আলোকিত করা হয় চমৎকার আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে। এই প্রদর্শনী উৎসবে একটি নতুন মাত্রা যোগ করেছে বলে জানায় দর্শকরা। এই ঠান্ডা আবহাওয়ার ভেতর বাইরে সবার সাথে একসঙ্গে নাচার বিষয়টি সত্যি আকর্ষণীয় ছিল, যা তরুণদের জন্য চমৎকার একটি অভিজ্ঞতা। নাচ শেষ হওয়ার পর আতশবাজি দেখে আনন্দ বোধ করছি। একটু আগে আমি এবং আমার স্ত্রী বলছিলাম যে হেইলজিয়াং প্রদেশের মানুষরা খুবই অতিথিপরায়ণ। আবহাওয়া ঠান্ডা হলেও আমাদের হৃদয় উষ্ণ। উৎসবটি খুবই আনন্দদায়ক ছিল। আমি এবং আমার মেয়ে বেশ উপভোগ করেছি। চীনের অন্যতম শীতল স্থান স্নো টাউন ঘন বরফ ও মনোমুগ্ধকর পরিবেশের জন্য জনপ্রিয়, যা হাড় কাঁপানো শীতের ভেতরেও বিশ্বের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের আকর্ষণ করে। অর্জিতা শেহসিন, সময় সংবাদ। ডিমেনশিয়া ও আলঝাইমারে আক্রান্ত প্রবীণদের মানসিক স্বাস্থ্য গুরুত্ব দেওয়ার পাশাপাশি সঙ্গ দিতে মার্কিন প্রতিষ্ঠান টমবট তৈরি করেছে বিশেষ এক রোবট কুকুরছানা। নাম দেওয়া হয়েছে জিনি। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি মেলা CES 2025-এ রোবটটির উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে। কথায় আছে কুকুর মানুষের সেরা বন্ধু, কিন্তু সঙ্গী হিসাবে সত্যিকারের কুকুরের দেখাশোনা করা কঠিন হতে পারে, বিশেষ করে প্রবীণদের জন্য যারা ডিমেনশিয়া ও আলজাইমারে আক্রান্ত। এজন্য বাজারে এসেছে জিনি। এটি একটি হলুদ ল্যাব্রাডর আকৃতির রোবট কুকুর ছানা, যা বাস্তব কুকুরের মতোই আচরণ করে। এটি স্পর্শ ও ভয়েস কমান্ডে সাড়া দেয় এবং লেজ নেড়ে ব্যবহারকারীদের সঙ্গে সংযোগ তৈরি করে। প্রবীণদের মানসিক প্রশান্তি দিতে রোবোটিক প্রতিষ্ঠান টমবট এই প্রযুক্তি নিয়ে এসেছে। জিনি তৈরির পেছনে অনুপ্রেরণা ছিল তাদের জন্য সঙ্গী তৈরি করা যারা বাস্তব পশুপালনের চ্যালেঞ্জ সামলাতে পারে না। বিশ্বব্যাপী 30 কোটির বেশি প্রবীণ ডিমেনশিয়া বা নানা মস্তিষ্কজনিত দুর্বলতায় ভুগছেন, যা তাদের একাকিত্ব, উদ্বেগ ও হতাশা বাড়িয়ে দেয়। জিনি সেই মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। এই রোবটিক কুকুরছানার বিশেষত্ব হলো এটি পুনরাবৃত্তিমূলক নয়, বরং নতুন নতুন আচরণ প্রদর্শন করে ব্যবহারকারীদের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করে। এর মাধ্যমে প্রবীণরা দিনের পর দিন একই রকম অভিজ্ঞতার সম্মুখীন না হয়ে একটি বৈচিত্র্যময় সঙ্গ উপভোগ করতে পারবেন। 2025 সালের শেষের দিকে জিনির বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। $1,500 এটি সরাসরি কেনা যাবে। পাশাপাশি নার্সিং হোমগুলোর জন্য ভাড়ার মডেলও থাকবে। প্রযুক্তির এই উদ্ভাবন প্রবীণদের যত্নে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বিপিএলের খবর। একদিনের বিরতি শেষে আবারও মাঠে ফিরছে ক্রিকেট। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে টুর্নামেন্টের এখন পর্যন্ত সফলতম দুই দল রংপুর ও বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 1:30টায়। এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত রংপুর রাইডার্স নুরুল হাসানের 5টাতেই জিতেছে। তবে জয় ছাপিয়ে দলটার পারফরমেন্স হট ফেভারিটের তকমা জুড়ে দিয়েছে এরই মধ্যে। কোনো ম্যাচে প্রতিপক্ষ রাইডার্সদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের একমাত্র হারটা এসেছে এই রংপুরের বিপক্ষেই। মিরপুরের হোম অফ ক্রিকেটের প্রথম দেখায় 8 উইকেটের বড় ব্যবধানে তামিম ইকবালদের হারায় তারা। সিলেট পর্বে সে প্রতিশোধ নেয়ার সুযোগ বরিশালের সামনে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিতে বিসিবির কাছে সময় চাইলেন তামিম ইকবাল। ফিটনেস নিয়ে চিন্তা নেই। সাবেক টাইগার অধিনায়ক প্রত্যাবর্তনের ব্যাপারে আলোচনা করতে চান নিজের পরিবারের সঙ্গে। এদিকে সাকিবের ভাগ্য ঝুলছে তার বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফলের উপর। জাতীয় দলে লম্বা সময় ধরে নেই তামিম ইকবাল, তবু যে কোনো মেগা ইভেন্ট কিংবা সিরিজের দল ঘোষণার আগে থাকেন আলোচনার কেন্দ্রে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি ইভেন্টের দল ঘোষণার আগে আবারও সামনে তামিম ইস্যু। চলছে বিপিএলের সিলেট পর্ব। বাঁহাতি ওপেনার নেতৃত্ব দিচ্ছেন বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে। জাতীয় দল থেকে অবসর নেয়া, আবার ফিরে আসা, এরপর নানা ঘটনায় জাতীয় দল থেকে দূরে। তবে এর মাঝে বহুবার রব উঠেছে তামিমের জাতীয় দলে ফেরার। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে আরও একবার আলোচনা। সিলেটে লম্বা সময় নির্বাচক প্যানেল কথা বলেছেন তামিমের সঙ্গে, তবে এদিনও আসেনি কোনো সিদ্ধান্ত। আমাদের আলোচনার বিষয়টা আমাদের মধ্যে থাক এবং এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত
সিদ্ধান্তটা জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে, তামিম ইকবালকে একটু সময় দিতে হবে। এনসিএল টি20-র পর বিপিএলেও দারুণ ছন্দে সাবেক অধিনায়ক। লম্বা সময় জাতীয় দলের বাইরে বলেই ফিটনেস লেভেল নিয়ে প্রশ্ন উঠতেই পারে, তবে নির্বাচকরা সন্তুষ্ট তার ফিটনেস আর পারফরমেন্স নিয়ে। জাতীয় দল যে তার অপেক্ষায় প্রধান নির্বাচকের কথায় স্পষ্ট, যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির দল এর মধ্যেই দিয়ে দেওয়ার পরিকল্পনা বোর্ডের। এই সমস্ত একটা ইস্যুতে ফেরত আসার ব্যাপারে তার ঘনিষ্ঠজন, তার পরিবার, প্রিয় কোচ, তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায়। তো আমাদের যেহেতু 12 তারিখে দল ঘোষণা করতে হবে, তার আগে আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে সময় আছে, যে টিম টেক টাইম। রাজনৈতিক পট পরিবর্তনের পর একই অবস্থা সাকিব আল হাসানেরও। গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব তামিম দুইজনকে চেয়েছেন অধিনায়ক শান্ত। বোলিং অ্যাকশনের কারণে সাকিবকে দলে নেওয়ার সিদ্ধান্ত ঝুলে আছে বলেও জানান লিপু। সাকিবের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা অবতীর্ণ ইতিমধ্যে হয়েছেন কিনা, এটা একটু খোঁজ দিয়ে জানতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির কাছে প্রাথমিক দল দেওয়ার শেষ তারিখ 12 জানুয়ারি। অবশ্য এরপরও দলে পরিবর্তন আনার সুযোগ পাবে বিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। সাকিব, হাথুরু, পাপন যাদের সঙ্গে ঝামেলা ছিল তারা কেউই আর দেশের ক্রিকেটের সঙ্গে নেই। তারপরও কেন জাতীয় দলে ফেরার ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তামিম ইকবাল? এমন প্রশ্ন সাবেক বিসিবি পরিচালক খন্দকার জামিল উদ্দিনের। এছাড়া সাকিব আল হাসানকে না খেলানোর বিষয়টাও স্পষ্ট নয় সাবেক পরিচালকের কাছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার জন্য দ্রুতই সব ঝামেলা মিটিয়ে ফেলা উচিত বলে মনে করেন জামিল। তামিম ইকবালকে একটু সময় দিতে হবে। যাদের সঙ্গে তার সমস্যা ছিল, সাকিবের সঙ্গে মেইনলি, হাতুরা সিংয়ের সঙ্গে, তারা তো এখন আর নাই। সুতরাং এখনো কেন উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন? আই এম রিটায়ারিং ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট। এভাবেই কষ্ট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তামিম ইকবাল। এরপর কত কিছুই তো দেখেছে দেশের ক্রিকেট, কিন্তু তামিমের জাতীয় দলে ফেরার ইস্যু নিষ্পত্তি হয়নি। তিনি নিজেও সংবাদ মাধ্যমে সরাসরি কিছুই বলেননি। নির্বাচকদের কাছে তামিম ভাবার জন্য সময় চেয়েছেন, কিন্তু কেন? প্রশ্ন খন্দকার জামিলের। এটা তো দেশের জন্য খেলা, এটা তো বিপিএল এর খেলা না, এটা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল যেখানে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। যেহেতু এখনো তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয় নাই, তার সঙ্গে পরিষ্কার আসলে তার কাছ থেকে জানতে হবে যে ইয়েস নো। বিসিবিরও পরিষ্কার তার সঙ্গে আলোচনা করে জানা উচিত। সময় ক্ষেপণটা আসলে খুব ভালো কিছু না, কারণ আমি খেলবো কি খেলবো না এটা তো আমি এখনই বলতে পারি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের সঙ্গে সাকিব আল হাসানের খেলা নিয়েও ধোঁয়াশায় বিসিবি। সবশেষ গেল অক্টোবরে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাকিব। কানপুরি জানিয়েছিলেন টি20 থেকে বিদায়ের কথা। এর আগে পাকিস্তান সফরেও ছিলেন টাইগার অলরাউন্ডার। এই জায়গাতেই খটকা লেগেছে সাবেক পরিচালকের। সাকিবের ব্যাপারটা আমি খুব ক্লিয়ার না। যদি 5ই আগস্টের পরবর্তী ইমিডিয়েটলি আমরা যদি সাকিবকে বাইরে খেলাতে পারি, তাহলে বাইরে, হ্যাঁ দেশের কথা তো বললাম যে সমস্যা ছিল, আমরা যখন তাকে পাকিস্তানের বিরুদ্ধে খেলার পারমিশন দিলাম, তাহলে আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাকে আমরা খেলানোর সুযোগটা নিলাম না কেন? কখনো সাকিব, কখনো তামিম, ভিন্ন সময়ে এদের ব্যাপারে কখনোই কঠোর হতে পারেনি বিসিবি। জামিলের মতে এর কারণ বোর্ডের দুর্বলতা। বিসিবি কিন্তু কোনো কঠিন একটা সিদ্ধান্ত নিতে পারে নাই, তামিমের ক্ষেত্রে সবসময় ছাড় দিয়ে আসছে। এটার অবশ্য কারণ আছে। কারণ হলো কি, আমাদের পাইপলাইনে প্লেয়ারের অভাব। আজকে যদি আমরা তামিমের বিকল্পটা দাঁড় করিয়ে ফেলতে পারতাম, তাহলে আমার মনে হয় বিসিবি এত সময় ক্ষেপণ করতো না। একটা নির্দিষ্ট ছক কেটে একটা দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা আমার মনে হয় যে বিসিবি, যে আগের যারা বোর্ড ছিল, তারা ঠিক সেই পরিকল্পনাটা করতে পারে না। এদিকে এবারে রানমহড়ার বিপিএল মনে ধরেছে সাবেক পরিচালকের। তবে রাহাত ফতে আলী খানকে আনার পর 3 ভেন্যুতে কনসার্ট করা ছিল কেবলই বাড়াবাড়ি। খরচটা কমিয়ে চ্যাম্পিয়নের টাকাটা বাড়াতে পারতাম, তাতে ফ্র্যাঞ্চাইজিগুলো আর একটু উৎসাহিত হতো। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বিপিএল ঘিরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাজ রব। ছাত্র জনতার আন্দোলনে শহীদ আবু সাইদের নামে একটি গ্যালারির নামকরণ করা হয়েছে। মাঠের ভেতর ও বাইরে পুরো দমে চলছে সংস্কার কাজ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুরো কাজ পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন জহুর আহমেদ চৌধুরীর স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
বিপিএলকে রাঙাতে সাত রব জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দীর্ঘদিন সংস্কারের ছোঁয়া লাগেনি বন্দরনগরীর ভেন্যুতে। বিপিএল উৎসব শুরুর আগে সংস্কার করা হচ্ছে স্টেডিয়াম। 2010 সালে বিশ্বকাপের পর হয়নি কোনো বড় ধরনের সংস্কার, সেই কারণে এবার বিপিএল শুরুর আগে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। প্রেসিডেন্ট বক্সের নিচে নতুন করে ক্যান্টিলিভার লাগানো হয়েছে, হসপিটালিটি বক্সের গ্লাসও লাগানো হয়েছে নতুন করে, সেই সাথে ক্যানোপিও লাগানো হয়েছে নতুন। মিডিয়া সেন্টারের টিন শেড পরিবর্তন করা হয়েছে, নতুন করে ফ্লাড লাইটের উঠার সিঁড়ি, নষ্ট লাইট সারিয়ে নতুন লাইট বসানো হয়েছে। এছাড়া মাঠের সাউন্ড সিস্টেম, প্রেসিডেন্ট বক্সের সোফা, হসপিটালিটি বক্সের প্ল্যাটফর্ম সবকিছুতেই এসেছে পরিবর্তন। মাঠে দর্শকদের বসার চেয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদের আওতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে হচ্ছে পুরো সংস্কার কাজ। গ্যালারিতে রং করা হয়েছে, বক্সের মধ্যে পানি ঢুকতো, পানিগুলি বন্ধ হওয়ার জন্য ক্যান্টিলিভার করা হয়েছে, উপরে ক্যানোপির ছাদটা চেঞ্জ করা হয়েছে, অনেক কাজ করা হয়েছে যেগুলি দৃশ্যমান বলে মাঠে আসলেই দেখা যাবে। গণ অভ্যুত্থানের পর নতুন পরিবর্তিত বাংলাদেশে বিপিএল পাচ্ছে অন্যরকম গুরুত্ব। ইন্টারন্যাশনাল গ্যালারি শহীদ আবু সাইদের নামে করা হয়েছে বলে জানান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার। আমাদের ইন্টারন্যাশনাল গ্যালারিটা আবু সাইদের নামে স্ট্যান্ড করা হয়েছে, আর জুলাই 36-এর জন্য একটা গ্র্যান্ড স্ট্যান্ডে কিছু ব্যবস্থা আছে। অ্যাওয়ারনেস জাগানোর জন্য একটা স্ট্যান্ড করা হবে, ওইখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে এবং পলিথিন ব্যবহারে যে নিরুৎসাহী করার জন্য ওইখানে বিভিন্ন বিলবোর্ড এবং লাগানো হবে। ঢাকা সিলেটের পর সাগর পাড়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বিপিএল পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 16 থেকে 23 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে 12টি ম্যাচ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আইসিসির দ্বিচারিতায় ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক স্পিনার সাইদ আজমল। ভারতকে আইসিসি বাড়তি সুবিধা দেয় বলেই চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন হচ্ছে। ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে আইসিসির উচিত ছিল ভারতকে পাকিস্তানে খেলতে বাধ্য করা, এমন মন্তব্য করেছেন আজমল। ভারত ক্রিকেট দল পাকিস্তান সফর না করলে ধীরে ধীরে দর্শকরাও দু দলের লড়াইয়ে আগ্রহ হারাবে বলেও মনে করেন তিনি। গোটা বিশ্বকে ক্রিকেট উন্মাদনায় ভাসাতে পাকিস্তান প্রস্তুত। সিলেটে সাইদ আজমলের সাক্ষাৎকার নিয়েছেন তারেক হাসান শিমুল। চ্যাম্পিয়ন্স ট্রফি নাটকের সমাধান হয়েছে। ভারতের দাবির কাছে নতি স্বীকার করেছে আইসিসি। পাকিস্তান সফর করবে না দলটি। একক হোস্ট হওয়ার পরও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভেন্যু ভাগাভাগি করতে হয়েছে পিসিবিকে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইসিসির যেখানে নিরপেক্ষ হওয়ার কথা, সেখানে দলটা ভারত হলেই আচরণ হয়ে যায় ভিন্ন। বিশ্ব ক্রিকেটকে আইসিসি নয়, যেন নিয়ন্ত্রণ করছে ভারত। অবশ্য স্পন্সর থেকে শুরু করে আইসিসির আয়ের বড় অংশ আসে এই দেশটি থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে ভারতকে সুবিধা দিতেই পাকিস্তানকে হাইব্রিড মডেল মানতে বাধ্য করেছে আইসিসি। মত পাকিস্তানের সাবেক স্পিনার সাইদ আজমলের। ক্রিকেট মে পলিটিক্স নেই হনি চাই। ভারত আইসিসি থেকে অনেক বেশি সুবিধা পেয়ে থাকে, তাদের অনেক স্পন্সর আইসিসির সঙ্গে যুক্ত। তবে তাই বলেই আইসিসি তাদের বাড়তি সুবিধা দিতে পারে না। তারা ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে। আইসিসির নিরপেক্ষ থাকা উচিত। ভারতকে বাধ্য করা উচিত ছিল পাকিস্তান সফরে যেতে। ভারত এভাবে বারবার পাকিস্তান সফরে মানা করে ভালো উদাহরণ তৈরি করছে না। এটা ক্রিকেটের জন্য ক্ষতিকর। পাকিস্তানে ভারতের অনেক সমর্থক আছে, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, সেটাও ঠিক না। ক্রিকেটকে ক্রিকেটের মতো করেই চালানো উচিত। দেশের রাজনীতিকে এখানে আনা ঠিক নয়। ভারত পাকিস্তান দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকে গোটা বিশ্ব। সম্পর্ক উন্নয়নে পাকিস্তান 3 বার ভারত সফর করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না এসে ভারত বিশ্বাসঘাতকতা করেছে বলে মনে করেন সাবেক এই স্পিনার। ক্রিকেট এখন অনেক বেশি বাণিজ্যিক, আর ভারত পাকিস্তান ম্যাচে আইসিসির অনেক অর্থ আয় হয়। শুধু আইসিসি ইভেন্ট আর এশিয়া কাপেই এখন মুখোমুখি হয় দুদল। দর্শকরাও তো সিরিজ দেখতে চায়। সেটার আয়োজন করলে দুদেশের বোর্ড আরো বেশি লাভবান হবে। পাকিস্তানে সব দেশ সফর করছে, সমস্যা শুধু ভারতের। 3 বার বাবর আজমরা ভারতেও গিয়েছে, তারা পাকিস্তানে না এসে বিশ্বাসঘাতকতা করলো। এমন অবস্থা চলতে থাকলে দর্শকরাও ভারত পাকিস্তান ম্যাচে আগ্রহ হারিয়ে ফেলবে।
ভারত পাকিস্তানে না গেলেও অন্য দলগুলোকে স্বাগত জানাতে প্রস্তুত পাকিস্তান। আসন্ন মেগা ইভেন্টে শুধু নিজেদের জন্য নয়, স্বাগতিক দর্শকরা গলা ফাটাবে ক্রিকেট বিশ্বের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান প্রস্তুত। স্টেডিয়ামগুলো সংস্কার করা হয়েছে, দর্শকরা মুখিয়ে আছেন। শুধু পাকিস্তানের জন্য নয়, অন্য দলগুলোকেও সমর্থন দিবে স্বাগতিক দর্শকরা। পাকিস্তান কতটা ক্রিকেট প্রেমী জাতি সেটা এই আইসিসি ইভেন্ট আয়োজন দিয়েই প্রমাণ হবে। প্রায় 3 দশক আগে কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করেছিল পাকিস্তান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। এবার ফুটবলের খবর। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হবে এবছরের সাফ চ্যাম্পিয়নশিপ। আসর শুরু হবে 15ই জুন, শেষ হবে 5ই জুলাই। আজ সাফের নির্বাহী সভায় এ সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন। যদিও ফরম্যাট নিয়ে এখনও আলোচনার সুযোগ আছে বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। সভায় চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ নিয়েও। 2023-এ বেঙ্গালুরুতে বসেছিল শেষ সাফ চ্যাম্পিয়নশিপ আসর। সাধারণত এক আসর শেষ হওয়ার পরপরই পরের আসরের ভেন্যু ঠিক করে ফেলা হয়, কিন্তু সাফের ক্ষেত্রে সবসময়ই ঘটনা ব্যতিক্রম। পরের আসরের সময় ঘনিয়ে আসলেও এর ভেন্যু জটিলতা কাটছিলই না। মূলত সাফ কমিটির বেশিরভাগ সদস্যের চাওয়া ছিল টুর্নামেন্টের জৌলুস বাড়াতে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে আয়োজিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ, কিন্তু দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক বৈরিতার কারণে বিষয়টি ঝুলছিল চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। অবশেষে সে অপেক্ষা ফুরালো। নেপালে অনুষ্ঠিত সাফ নির্বাহী কমিটির বৈঠকে সকল সদস্যের ভোটে নীতিগতভাবে এবছরের সাফ টুর্নামেন্টের ফরম্যাট হিসেবে চূড়ান্ত হয়েছে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি, যেখানে সভাপতিত্ব করেছেন সাফ প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। সিদ্ধান্ত মোতাবেক এবারের আসর শুরু হবে 15ই জুন এবং শেষ হবে 5ই জুলাই। তবে প্রাথমিক সিদ্ধান্তের বিষয়ে আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য। আমাদের এক্সিকিউটিভ মিটিংয়ে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মধ্যে হচ্ছে যে আমাদের যে কম্পিটিশন ক্যালেন্ডার বর্তমানে 2025-এর জন্য সেখানে সেটা অ্যাপ্রুভ হয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপ বছরই হবে। তো সাফ চ্যাম্পিয়নশিপ হবে 15ই জুন থেকে 5ই জুলাই পর্যন্ত। এটা আপাতত আমাদের টেন্টেটিভ ডেট ফাইনাল করা হয়েছে। আমরা খুব শিগগিরই এই মাসের মধ্যে সবগুলো চ্যান্সেলের সাথে কথা বলে হোম অর অ্যাওয়ে বেসিসে এই টুর্নামেন্টটা শুরু করব। ইন কেস যদি কোনো সমস্যা হয় যে হোম অর অ্যাওয়েতে এই বছরে যদি কোনো কারণে না হয়, তাহলে এটা সেন্ট্রালাইজ টুর্নামেন্ট হবে। তবে আমাদের আশা হচ্ছে যে হোম অর অ্যাওয়ে করার জন্য, এবং আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। সাফের এবারের সভায় আলোচনা হয়েছে আরও একটি বিশেষ টুর্নামেন্ট নিয়ে। দীর্ঘদিন ধরে এই আলোচনা ছিল সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের। এবারের সভায় চূড়ান্ত হয়েছে সেটিও। 2026 থেকে শুরু হবে পুরুষ এবং নারী দুবিভাগেই ক্লাব চ্যাম্পিয়নশিপ। প্রাথমিকভাবে 8টি ক্লাব নিয়ে আসর শুরুর কথা ভাবছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের কর্তারা। সাফ ক্লাব কম্পিটিশন 2026 থেকে শুরু হবে। এটা এভরি ইয়ার ইট উইল বি রানিং। তো 2026, 27, 28, 29, 29, 30 এই প্রতি বছরই এই টুর্নামেন্টটা হবে। এটার ফরম্যাটটাও আমরা মোটামুটি ঠিক করেছি। সেখানে 8টি ক্লাব চ্যাম্পিয়নশিপ 8টি দল অংশগ্রহণ করবে। তো বেসিস অফ যে টপ টিমস, দ্য টপ র্যাঙ্কিং টিমস, র্যাঙ্কিং অ্যাসোসিয়েশনস উইল গেট 2 slot and other 7 will get 1. So 8 teams 2 গ্রুপে খেলা হবে। এটাও হোম অর অ্যাওয়ে বেসিস হবে গ্রুপ স্টেজে, তারপর ফাইনাল হবে হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিস। 2023 সালে অতিথি দল হিসেবে কুয়েত এবং লেবাননকে আমন্ত্রণ জানিয়েছিল সাফ। এবারের আসরেও নতুন কাউকে অতিথি হিসেবে পেতে চায় তারা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। নারীদের সাফ জয় কিংবা হামজা চৌধুরীর সংযুক্তিতে দেশের ফুটবলে সারা জাগানো আগ্রহ মিলেছে স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি জাতীয় পুরুষ ও নারী দলের কিট স্পন্সর হতে আন্তর্জাতিক একটি ব্র্যান্ড কাজ করছে। ইতিমধ্যেই পরীক্ষামূলক কিট তৈরি করে ফেডারেশনকে পাঠিয়েছে প্রতিষ্ঠানগুলো। এবার আন্তর্জাতিক একটি ফুটবল স্পন্সর পেয়েছে বাফুফে। এছাড়াও নারী ও পুরুষ দলের জন্য দীর্ঘমেয়াদী চুক্তি সম্পন্ন হয়েছে বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গে। চলতি মাসের শেষেই আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা হবে স্পন্সরদের বলে সময় সংবাদে জানান বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। নতুন বছরে নতুন কমিটির অধীনে নতুন দিনের সূচনায় দেশের ফুটবল, আর সে যাত্রায় বড় কিছু সুখবর আসতে যাচ্ছে বাংলাদেশ পুরুষ ও নারী ফুটবল দলের জন্য। আর্থিক সংকটের মুখে পড়ে মাঠের ফুটবল থেকে প্রায়ই দূরে থাকতে হয় ফুটবলারদের, তবে এবার ঘুঁচতে যাচ্ছে সেই সংকট।
ইতিহাস গড়ে নারীদের টানা দ্বিতীয়বার সাফ জয় কিংবা হামজা চৌধুরীর মতো ফুটবলারের দেশের ফুটবলে সংযুক্তি, যার ফলে স্পন্সর সংকট ফুরোতে যাচ্ছে এবার। দীর্ঘদিন দেশের ফুটবলের কোনো নির্দিষ্ট কিট স্পন্সর না থাকলেও এবার দেশি ব্র্যান্ডের পাশাপাশি বড় একটা চমক আছে। আন্তর্জাতিক ব্র্যান্ডও আগ্রহ দেখিয়েছে সেখানে। ইতোমধ্যেই পরীক্ষামূলক কিটও ফেডারেশনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কিটের মান যাচাইয়ের পর জানুয়ারির শেষে আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হবে স্পন্সর প্রতিষ্ঠানের নাম। দুটো কোম্পানির সাথে যোগাযোগ এখন চলছে, একটি দেশীয় কোম্পানি এবং একটি বিদেশি কোম্পানি, এবং আপনি জেনে খুশি হবেন যে দুজনের সাথে আমাদের অন প্রিন্সিপাল ডিসকাশন খুবই ভালো, খুবই পজিটিভ, এবং একজন ইনফ্যাক্ট এক সেট জার্সিস পাঠিয়েছে, যেটা আমরা এখন ট্রায়ালে দিয়েছি। আমরা চেক করছি, প্লেয়ারদের থেকে ফিডব্যাক নিচ্ছি, বিকজ কিটস খালি স্পন্সর করলেই তো হবে না, আমাদের প্লেয়াররা কমফোর্টেবল হতে হবে ওদের জার্সি কিংবা কিটটা পরে ব্যবহার করে। সো ওই ফিডব্যাকটা আমরা ওয়েট করছি। সো ডেফিনেটলি বাই জানুয়ারি আমাদের এটা লক হবে, এটা নিশ্চিত থাকেন আপনি। ইনশাল্লাহ আমাদের জাতীয় পুরুষ এবং জাতীয় মহিলা দল দুটোর জন্যই আমরা কিট পার্টনার পাবো একসাথে ইনশাল্লাহ। শুধু জার্সি কিংবা কিটই নয়, এবার নতুন আরও এক ক্যাটাগরিতে স্পন্সর পেয়েছে বাফুফে। আন্তর্জাতিক একটি ব্র্যান্ড থেকে দেশের সব টুর্নামেন্টের ফুটবল স্পন্সরও চূড়ান্ত হয়েছে। এছাড়াও নারী ফুটবলে দীর্ঘদিনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ঢাকা ব্যাংকের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে যাচ্ছে বাফুফে। বেশ কয়েকটি দেশি প্রতিষ্ঠানও এবার যোগ দিয়েছে নারী ফুটবলারদের বিনিয়োগের জন্য বলে জানান বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। তাতে বেশি বেশি ম্যাচ আয়োজনে অর্থের কোনো অভাব হবে না বলেও জানান তিনি। প্রথমবারের মতো ফুটবল পার্টনার আনতে যাচ্ছি। সো এগেইন ফুটবল তো আসলে বাংলাদেশে হয় না, সো একটা ইন্টারন্যাশনাল খুব নাম করা দুটো ব্র্যান্ডের সাথে আমাদের কথা চলছে এখন, এবং ওইটা জানুয়ারির মধ্যে আমাদের ইনশাল্লাহ আমাদের লক হয়ে যাবে। নারী জাতীয় দলের জন্য নারী ন্যাশনাল টিম, ন্যাশনাল আন্ডার 23 উইচ ইজ দ্য অলিম্পিক টিম, এবং ন্যাশনাল আন্ডার 20 টিম, এই তিনটে টিমের জন্য আমরা আমাদের পার্টনার আমাদের লক হয়ে গিয়েছে ফর এ পিরিয়ড অফ 6 ইয়ার্স। ইতোমধ্যে বেশ কয়েকটি স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে ফেডারেশন। জানুয়ারির শেষ নাগাদ আনুষ্ঠানিক ঘোষণা আসবে তা নিয়ে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আন্তঃক্যাডারদের বিরুদ্ধে জনপ্রশাসনে উত্তাপ, পাল্টাপাল্টি কর্মসূচিতে উপেক্ষিত সরকারি আচরণবিধি, সংকট নিরসনে আলোচনায় জোর দেওয়ার পরামর্শ। নতুন কর্মসংস্থানে বিনিয়োগে হতাশার বার্তা, 2 বছরের ব্যবধানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে অর্ধেকে, দেশের অর্থনীতি চাপে পড়ার শঙ্কা, বিশেষ নজর দেওয়ার তাগিদ। এই ছিল ভোরের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।